জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ভক্ত ব্রাহ্মণ শশধর চক্রবর্তী। লিখছেন নারায়ণী দেবী। জয়গুরু। পূর্ববঙ্গের ফরিদপুর জেলার দামিরচর একখানি ছোট গ্রাম, কিন্তু সেই নগণ্য গ্রামটি ঠাকুরের এক পরম ভক্তকে কোলে পেয়ে ধন্য হয়েছিল। তিনি গ্রামের শশধরদা, ঠাকুরের ভাষায় ভক্ত ব্রাহ্মণ। নীলাচলে ঠাকুর নিগমানন্দ যখন আর্যদর্পণে প্রকাশ পাচ্ছে, সেই সময় পুরীতে তিনি আমায় চিঠি লিখে আমার সঙ্গে আলাপ করেন। আমি ইতোপূর্বে তার নামও শুনিনি, চোখে দেখা তো অনেক দূরের কথা। তার চিঠি পড়ে পুরাতন আর্যদর্পণের পাতা উল্টিয়ে জানা গেল 1334 সালের ভক্ত সম্মেলনীতে আসাম মঠে তিনি গিয়েছিলেন। ফরিদপুরে শ্রী শশধর চক্রবর্তী একটি সময়োচিত গান গাইলেন। শশধরদা সুগায়ক ছিলেন। 1298 সালে তার জন্ম হয়। সেকালের রীতি অনুযায়ী খুব অল্প বয়সেই বিবাহ হয়। স্ত্রীর নাম ছিল কিরণবালা। স্বামী স্ত্রীতে বয়সের ব্যবধান ছিল 8 বৎসর। শশধরদার 26 বৎসর বয়সে তাদের প্রথম সন্তান হেরম্বর জন্ম হয়। 1323 সালে শশধরদা কোচবিহারের স্টেট সেটেলমেন্ট অফিসে চাকরি করতে আরম্ভ করেন। সেইখানেই তিনি জীবনে প্রথম ঠাকুরের কথা শুনলেন। একদিন নিজ মনে কাজ করছেন, হঠাৎ কানে গেল একজন লোক কি বলিতেই আরেকজন বলিল, নিগমানন্দ স্বামী একজন বড় চাকুরে ছিল, তারপর সাধু হইয়াছে। সে ভালো মেজমেরিজম জানে, তার কাছে অনেকে ভয়ে যায় না। শুনিয়াছি তার চোখের দিকে চাহিলে আর ফিরে আসা যায় না, বশীভূত হইয়া শিষ্য হইতে হয়। কিন্তু সাধুর নামটি তাহার ভালো লাগিয়েছিল। কিছুদিন পরে তিনি এক ভদ্রলোকের কাছে ঠাকুরের যোগীগুরু বিগ্রহের আলোকচিত্র দেখলেন। তলায় নাম লেখা ছিল, সুতরাং সহজেই চিনিলেন ইনি সেই সাধু। কিন্তু অফিসে যেমন কথা শুনেছিলেন, তারপর ওই বিগ্রহ বা যার বিগ্রহ তার সম্বন্ধে শশধরদার মনে কোনো আগ্রহই জাগল না। এরপর 1325 বা 26 সালে শশধরদা অতর্কিতে ঠাকুরকে একবার দেখলেন সান্তাহার স্টেশনে। আসাম মেলে দারুণ ভিড়। হঠাৎ তার এক সঙ্গী বলে উঠলেন, এই যে নিগমানন্দ স্বামী। গুণকীর্তিও নাম আগেই শুনেছেন, ফটো তো দেখেছেন। দেখতে ইচ্ছা হলো মানুষটি কেমন। 10-15 হাত দূরে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছেন ঠাকুর। গায়ে লম্বা ঝুলের পাঞ্জাবি, পায়ে লাল রঙের ফ্যাশনেবল সেলিম শু জাতীয় জুতো। সেকালের ঠাকুরবাড়ির ফ্যাশনে মাথার চুল জটা পাকানো, কাঁধে ও পিঠে তা ছড়িয়ে আছে। উজ্জ্বল গায়ের রং, দোহারা চেহারা। পাশ ফিরে দাঁড়িয়ে আছেন বলে মুখখানা শশধরদা ভালো করে দেখতে পেলেন না। দেখার তেমন আগ্রহ ছিল না। মোট কথা, স্বামীজি যখন ভালোই দেখতে, সুতরাং বশীকরণ বিদ্যা জানা থাকা বিচিত্র নয়। নিষ্ঠাবান সদাচারী ব্রাহ্মণ হিসাবে শশধরদার এটা মনে হওয়া স্বাভাবিক। আরও কিছুদিন গেল, হঠাৎ তার হাতে পড়ল একখানা যোগীগুরু। বইয়ের লেখক কে তা দেখেও কৌতূহলী হয়ে তিনি বইটি পড়তে আরম্ভ করলেন। যে কোনো পুস্তক পড়িলে প্রথমে তার ভূমিকা, উৎসর্গপত্র প্রভৃতি না পড়িয়া পুস্তকের প্রতিপাদ্য বিষয় পড়া ঠিক নয়। ভূমিকাদি পাঠে প্রণেতাকে চিনিবার সুবিধা হয় এবং প্রতিপাদ্য বিষয়ের ভাব হৃদয়ঙ্গম হয়। যোগীগুরু আদ্যপ্রান্ত পড়িয়া বুঝিলাম, যাহারা এই সাধুটি সম্বন্ধে নানা প্রকার অবান্তর আলোচনা করিয়াছে, তাহারা ঠাকুরমায়ের নিকট ঠাকুরমার ঝুলির গল্প শুনিয়া অভ্যস্ত। রামকৃষ্ণের কথা শোনা ছিল, কত ঠাকুর কত সাধকের গান জানা ছিল, কিন্তু এমন সাধু যে এখনো জন্মায়, এখনো আছে, তাহা তো জানি না। পাহাড় পর্বতে আছে শুনিয়াছি, আজ দেখিলাম আমাদের ঘরের দুলাল ঘরেই আছে। ঠাকুর নিগমানন্দের পায়ে মাথা বিকালেন শ্রী শশধর চক্রবর্তী। মেসের এক কোণে আসনে ঠাকুরের ফটো বসিয়ে সন্ধ্যা নিকাদি করেন আর খোঁজ নেন কবে ঠাকুর কোচবিহারে আসবেন। শেষ পর্যন্ত 1330 সালের চৈত্র মাসে তিনি ঠাকুর মহারাজকে দর্শন করে নিজেকে কৃতার্থ জ্ঞান করলেন। স্বামীজি অর্ধপরিস্কৃত বসনাঞ্চলখানি কোমরে জড়াইয়া বৃহদাকার রাখাল বালকটির মতো আসিয়া চেয়ারে উপবেশন করিলেন। আমি অপলক দৃষ্টিতে সাধুর দিকে চাহিয়া আছি। 4-5 বৎসর পূর্বে সান্তাহার স্টেশনে যে চেহারা দেখিয়েছিলাম, যতটা মনে হয় তা প্রেমিক গুরুতে সন্নিবেশিত ফটোর অনুরূপ। তখন প্রায় 15 হাত দূর হইতে দেখিয়াছিলাম। পার্শ্বদেশ হইতে মুখাবয়ব স্পষ্ট দৃষ্টিগোচর হয় নাই। এখন দেহ তার তুলনায় অনেকটা স্থূল, গায়ের রং তার চেয়ে ময়লা। তবে ঠাকুর মোটা হইলেও তাহার গঠন এমন সুন্দর ছিল যে বেমানান দেখায় না। শশধরদা
দেশে বাবা আছেন, আছে দুটি শিশু সন্তান ও স্ত্রী। সংসার যাত্রা নির্বাহ করে হাতে টাকা পয়সা বেশি থাকে না। শশধরদার সুসময়ের প্রতীক্ষায় সৎপুত্রের মতো এ বিষয়ে বাবার অনুমতি তিনি আগেই নিয়েছিলেন। 1329 সালে তার পিতৃবিয়োগ হয়। এরপর দুটি শিশু নিয়ে তার স্ত্রীর দেশে থাকা চিন্তার বিষয় হল। 1331 সালের ফাল্গুনে তিনি কোচবিহারের বাসা ভাড়া করে সপরিবারে বাস করতে লাগলেন এবং 1333 সালের বৈশাখে বগুড়ায় দীক্ষিত হলেন। তার ছেলে হেরম্বকে ঠাকুরের সঙ্গে সেবারই তিনি মঠে পাঠালেন। সে তখন 9 বছরের ছেলে। মাসে 5 টাকা করে শশধরদা প্রণামী দিতেন মঠে। নিয়ম পঞ্চক তো পালন করতেনই। 1333 থেকে 37 এই 5 বছর নানা উপলক্ষে বিভিন্ন স্থানে ঠাকুরের সঙ্গ করেন শশধরদা। পরবর্তীকালে তার বিবরণ লিপিবদ্ধ করায় তার অবসর বিনোদনের উপায় হয়েছিল। 1335 সালের ফাল্গুনে তিনি কোচবিহারের চাকরিটি হারালেন। কলকাতায় চাকরির সন্ধান করে কোনো ফল হলো না। ওদিকে নানা বিপর্যয়ের তার স্বাস্থ্য ভেঙে গেল। পৈতৃক ভিটা জঙ্গলাকীর্ণ হয়ে থাকায় কাছাকাছি ভগ্নিপতির বাড়ির পাশে একটু মাথা গোজবার জায়গা মিলল। আশ্বিন মাসে ধরল প্রবল আমাশয়। ঘুরে ফিরে ওই রোগ তাকে জীর্ণ করে ফেলল। প্রায় বৎসরকার রোগে ভুগে আরেকবার ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য 1337 সালের অগ্রহায়ণে তিনি আবার কলকাতায় এলেন। সঙ্গে সঙ্গে প্রবল উদরাময় দেখা দিল। সব অগ্রাহ্য করে তিনি মাসাধিককাল কলকাতা থেকে হাওড়ায় গিয়ে প্রায় প্রতিদিন ঠাকুরকে দর্শন করতেন। এই সময় নির্বাণানন্দজি চলে যাওয়ায় ঋষিবিদ্যালয় উঠে যায় ও বড় ছেলে হেরম্বকে ঠাকুর মঠ হতে নিয়ে আসতে বলেন। সংসারের সকল দিকেই একেবারে দুঃসময়। চাকরি নাই, দেহ রোগ জীর্ণ। 5 বছর মঠে পড়িয়ে 14 বছরের ছেলেকে কোনো স্কুলে পড়াবেন, সেও মহাসমস্যা। তারা ছিলেন গুরুবংশ, বহুজন দীক্ষা নিতে চায়। গুরুগিরি করলে অর্থ সমস্যা ঘটে, কিন্তু ঠাকুর সোজা বললেন, ওইটি করো না বাবা। তবু অচলা ভক্তি শশধরদার। গুরুবাক্য শিরোধার্য বোধে তার প্রতিটি আদেশই তিনি অবিচারে পালন করলেন। দেশে বাড়িটি 5-6 বিঘা জমির ওপর। ঠাকুরকে বললেন হোমিওপ্যাথি প্র্যাকটিস করব, তাতে আর্থিক উন্নতি অবধারিত। সে আশা না দিয়ে ঠাকুর বললেন, চাষের জমি থাকলে চাষবাস করে দেখতে পারো। 1337 সালের এই দেখাই শেষ দেখা। তাই হয়তো প্রায় অনাহারে উদরাময়ের রোগী শশধরদার কাশীদত্ত ঘাট হতে হাওড়া পঞ্চাননতলা হেঁটে যেতে ক্লান্তিও বোধ করতেন না। যাই হোক, 23 বা 24 মাঘ তিনি ঠাকুরের কাছে বিদায় নিয়ে দেশে গেলেন। 1338 সালে বর্ষার শেষে সপরিবারে তিনি পৈতৃক ভিটায় এসে বসবাস করতে শুরু করলেন। সেই সঙ্গে আরম্ভ হল শ্রীগুরুর প্রতিকূল কৃপা বা প্রারব্ধ ভোগ। শশধরদার স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছিল আগেই। এবার হঠাৎ প্রচণ্ড বিসূচিকার আক্রমণে মরণাপন্ন হলেন। সেটি সারতে না সারতেই আবার আমাশয়। তখন কবিরাজি চিকিৎসার চরম পর্ব, পটপটি চিকিৎসা করা হলো। গুরুভাই রজনীকান্ত পাল কবিরাজ কঠোর বিধিনিষেধ তার। 4 সপ্তাহ অলবণ খাওয়া, 6 সপ্তাহ জলপান নিষেধ, প্রতিদিন 3-4 সের দুধ খেতে হবে। তারপর যা কিছু খাবে সবই তৈলশূন্য, কেবল ঘিয়ে রান্না। ঠান্ডা জল ছোঁয়া নিষেধ, স্নান পর্যন্ত গরম জলে। বাৎসরিক এই নিয়মে চলে শশধরদা একটু সুস্থ হয়ে না উঠতেই 1.5 বছরের কোলের ছেলেটি মারা গেল। ছেলেটি সাধারণ ছেলে নয়। শশধরদার স্ত্রীর ঠাকুরকে দেখে কে জানে কেন বাৎসল্য ভাব জেগেছিল। কেবলই মনে হতো, উনি আমার ছেলে হলে প্রাণ ভরে সেবা করতাম। এ ছেলে সেই বাসনারই ফল। শ্যামবর্ণ ব্রাহ্মণ দম্পতির উজ্জ্বল গৌরবর্ণ বলিষ্ঠ ছেলে। 1 বছরের ছেলে যেন 4-5 বছরের মতো। এই ছেলেটির মৃত্যু সংবাদ সবিস্তারে জানাতেই জীবনে সেই প্রথম শশধরদা ঠাকুরের স্বহস্ত লিখিত চিঠি পেলেন। তোমার পরলোকগত পুত্রটি একটি সাধু পুরুষ। কোন দূরতিক্রমণীয় কর্মের বশে ভক্ত ব্রাহ্মণের ঘরে জন্ম হয়। কর্মক্ষয়ে তাহার গুরু আসিয়া তাহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছেন। তাহার আর জন্ম হইবে না। তোমার কর্মফলে পুত্র শোক পাইলে, নতুবা তোমার সঙ্গে তাহার অন্য কোনো যোগসূত্র ছিল না। তারপর গেল একটি মেয়ে। শোকে মর্মপীড়িতা স্ত্রী বড় ছেলেকে নিয়ে একবার ঠাকুর দর্শনের আশায় কলকাতায় গেলেন। ঠাকুর তখন বেলঘরিয়ায়। ইতপূর্বে ঠাকুরের প্রেরণায় ছোট ভাই শ্রীধর হেরম্বকে নিজের বাড়িতে রেখে স্কুলে ভর্তি করে দেন। কিন্তু 1 মাসের চেষ্টায়ও
ঠাকুরের দেখা মিলল না। কিরণবালা চোখের জল ফেলতে ফেলতে ফিরে গেলেন। মনের আশা ঠাকুরকে দেখবে নিশ্চয়ই। এইটি 1341 সালের ফাল্গুন মাসের কথা। শশধরদার ধারণা ছিল ঠাকুর দীর্ঘায়ু, কিন্তু তাদের বুকে সেল হেনে 1342 সালে ঠাকুর মহাসমাধি লাভ করলেন। আর তাহার শ্রীচরণ দর্শন ভাগ্যে ঘটিল না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।